জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি, তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজবিজ। আমার নাম হিজিবিজবিজ? আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ? আমার বাবার নাম হিজিবিজবিজ? আমার পিসের নাম হিজিবিজবিজ? আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। এই যে ননসেন্স, এই ননসেন্সের যে সৃষ্টিকর্তা সুকুমার রায়, বলতে গেলে তাকে নিয়েই আজকের আলোচনা। ঠিক তাকে নিয়েই নয়, তাকে নিয়ে এবং তার ছেলের একটি সৃষ্টি নিয়ে, সুকুমার রায় ও সত্যজিৎ রায়। সুকুমার রায় ঠিক কোন মাপের একজন শিল্পী ছিলেন, বাংলার গর্ব, এই দেশের এক কিংবদন্তি। ননসেন্সকে উনি যেভাবে নিজের মধ্যে আত্মস্থ করতে পেরেছিলেন এবং যেভাবে সেটি ওনার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে, ওনার প্রতিটি কাজের মধ্যে ধরা দিত, ভাবতে গেলে খুবই অবাক লাগে যে এরকম একটা অর্থহীন একটা জিনিসকে সৃষ্টি করতে কতটা সৃজনশীলতা লাগে। ননসেন্স সৃষ্টি করা কিন্তু সব থেকে কঠিন কাজ, এবং সেটি উনি করে দেখিয়েছিলেন। তা আজকের আলোচনাটা কি নিয়ে? আজকের আলোচনাটা আসলে একটি সাহিত্য রহস্য নিয়ে। সাহিত্য রহস্য মানে, রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটি প্রশ্ন, এবং সাহিত্যের সম্বন্ধিত একটি প্রশ্ন, তার যে জবাব সেটি নিয়ে আজকের আলোচনা। তা সেই প্রশ্নটা আসছে কোথা থেকে? প্রশ্নটা আসছে সত্যজিৎ রায়ের আরও এক ডজন বইয়ের অন্তর্ভুক্ত প্রফেসর হিজিবিজবিজ গল্পটি থেকে। সত্যজিৎ রায়ের জবানিতেই আমরা জানতে পারি যে উনি ওনার বাবাকে সেভাবে পাননি। উনি যখন খুব ছোট ছিলেন, একেবারেই ছোট, ওনার সেরকম জ্ঞানও হয়নি, তখন সুকুমার রায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এবং সেই জন্য উনি নিজের বাবাকে পেয়েছিলেন ওনার সৃষ্টির মধ্য দিয়েই। ওনার যে গল্প, ওনার যে কবিতা আবোল তাবোল, এবং ওনার যে খেরোর খাতা, তার মধ্য দিয়েই বাবাকে চিনেছিল সত্যজিৎ রায়। এবং প্রফেসর হিজিবিজবিজ বলতে গেলে ওনার বাবার প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, ওনার সৃষ্টির প্রতি যে একটা টান, সেটির বহিঃপ্রকাশ হচ্ছে প্রফেসর হিজিবিজবিজ গল্পটি। এই গল্পটিতে যেটি ঘটছে সেটি যদি আমি আপনাদেরকে ছোট্ট করে না বলি, তাহলে ওই সাহিত্য রহস্যটি আপনাদের কাছে উত্থাপন করতে পারব না। গল্পটির যে মূল চরিত্র হিমাংশু চৌধুরী, সে গিয়েছে উড়িষ্যার সমুদ্র তটের নিকটবর্তী এক শহরে গোপালপুরে, এবং সেখানে গিয়ে তার সাথে আলাপ হয়েছে একজন অদ্ভুত মানুষের, যাকে দেখতে অনেকটা হিজবিজবিজের মতো। আপনারা যদি হযবরল পড়ে থাকেন, তাহলে হযবরলর সাথে যে অলঙ্করণগুলো করেছিলেন সুকুমার রায়, তার মধ্যে কিন্তু আমরা হিজিবিজবিজকে দেখতে পাই। কানের এই উপরের অংশটা একটু ছুঁচলো মতো, মাথায় টাক, খালি হি হি করে হেসে যাচ্ছে, এবং উল্টো পাল্টা কল্পনা করছে আর হাহা করে হাসছে। তো হিমাংশু চৌধুরীর সাথে যখন ওর ওই ভদ্রলোকের পরিচয় হয়, তখন হিমাংশু জানতে পারে যে সে আসলে একটি ডাক্তার, এবং বিজ্ঞান ও ডাক্তারের বই ছাড়া সে কেবলমাত্র দুটি বই পড়েছে, আবোল তাবোল ও হযবরল। এবং ওর মধ্যে একটা প্রবণতা আছে, ওর মধ্যে একটা নেশা আছে, ওর জীবনের লক্ষ্যই যেন এই আবোল তাবোল আর হিজবিজবিজের যে অদ্ভুত দর্শন প্রাণী এবং চরিত্রগুলো, সেগুলোকে বাস্তবেতে রূপান্তরিত করা প্লাস্টিক সার্জারির মাধ্যমে। এবং আমরা ওই যে প্রফেসর হিজবিজবিজ, তার চাকরের সাথে আমাদের আলাপ হয় ওই গল্পটিতে, যে কিনা আসলে, যার নাম ষষ্ঠীচরণ, এবং সে ষষ্ঠীচরণের মতোই অত তাগড়াই, অত পালোয়ান। এবং গল্পটি যত এগোতে থাকে তত আমরা জানতে পারি যে প্রফেসর হিজিবিজবিজ একটি অদ্ভুত, একটি সংকর প্রাণী তৈরি করতে মগ্ন আছে,
যার আমরা উল্লেখ পাই আবোল তাবোলের ভয় পেও না কবিতাটিতে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। তার সাথে যে অলঙ্করণটি রয়েছে ওই কবিতাটির সাথে, সেই অদ্ভুত দর্শন প্রাণীটি প্রফেসর হিজিবিজবিজ বাস্তবে রূপান্তরিত করতে চাইছে। এবং সিংহের পা জোগাড় হয়েছে, সজারুর পিঠ জোগাড় হয়েছে, কেবলমাত্র একটি মানুষ জোগাড় করা বাকি যার চোখ দুটো ওরকম গোল গোল, নাকটা থ্যাবড়া। এবং খুবই কাকতালীয়ভাবে ওই গোপালপুরে ওই রকম একটি মানুষ বিদ্যমান। এটি জানার পর ওই মানুষটি যখন নিখোঁজ হয়ে যায় তখন হিমাংশু এবং আরেকজন মিলে ওই ভদ্রলোককে খুঁজতে গিয়ে হাজির হয় প্রফেসর হিজিবিজবিজের ডেরায়। সেই ডেরাটিও আবার অদ্ভুত। সেই যে থুত্থুরি বুড়ির একটা উল্লেখ ছিল আবোল তাবোলেতে, যে কিনা ওই মুখের লালা দিয়ে, কাঠি, দেশলাই বাক্স এসব দিয়ে কোনো রকমে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতো, সেই রকম একটি বাড়িতে প্রফেসর হিজিবিজবিজ থাকে, তার একটা কক্ষে, তার ওই বলতে গেলে ল্যাবরেটরি। তো এরপরে আমরা ওই সাহিত্য রহস্যটির মধ্যে এবার আসতে চলেছি। যখন হিমাংশু ওই ঘরটিতে গিয়ে পৌঁছয় তখন দেখে ভেতরে ষষ্ঠীচরণ চিৎপটাং হয়ে শুয়ে পড়ে আছে, আর ঘরের যে ল্যাবরেটরি যে সবসময় তালা বন্ধ থাকতো সেই তালাটা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় একটি পোশাক টোশাক পরে আসে সেই ভদ্রলোকটার, যে কিনা নিখোঁজ গেছে, এবং তার বুক পকেট থেকে, এটা অবশ্য প্রসঙ্গহীন যে ওই ভদ্রলোকটি একটি সোনার ঘড়ি চুরি করে পালিয়েছিল। কিন্তু বাইরে এসে দেখা যায় যে প্রফেসর হিজিবিজবিজ সমুদ্রের দিক থেকে হতাশ হয়ে ফিরে আসছে, অন্ধকার হয়ে এসেছে। টর্চের আলোতে সে বলে যে হয়েছে, সফল হয়েছে এক্সপেরিমেন্ট, কিন্তু ষষ্ঠীচরণ যেই বাধা দিতে গেল মুগুরের ঘায়ে ওকে তো অজ্ঞান করলে, আর ভগবান জানে কি জন্যে ও সমুদ্রের দিকে পালিয়ে গেল, কোনো কথাই শুনলো না। অর্থাৎ সেই অদ্ভুত দর্শন প্রাণী প্রাণ পেয়েছে এবং সে সমুদ্রের দিকে চলে গেছে। তখন হিমাংশু যেটা করে, আত্মরক্ষার জন্য কিছুদিন আগেও একটা মাছের দাঁত কিনেছিল, সামুদ্রিক মাছের দাঁত, সেটা তখন কি মনে করে জলের দিকে ছুঁড়ে দিয়ে চলে আসে, এবং গল্পটি বলতে গেলে সেখানেই শেষ হয়। এবং তখন আমি গল্পটি যখন প্রথমবার পড়ি তখন আমার এত ভালো লেগেছিল গল্পটা, কারণ এত উল্লেখ ছিল সুকুমার রায়ের সৃষ্টির। আবোল তাবোলের বিভিন্ন চরিত্রের বিভিন্ন ঘটনাবলীর যেরকম উল্লেখ রয়েছে, প্রসঙ্গ রয়েছে ওই প্রফেসর হিজিবিজবিজ গল্পটিতে, যেটি সত্যজিৎ রায় খুবই মুনশিয়ানায় ফুটিয়ে তুলেছেন, সেগুলি পড়তে পড়তে আমার শেষকালে সে খটকা লেগেছিল যে আচ্ছা তাহলে সে সমুদ্রের দিকে গেলই বা কেন, আর ওই মাছের দাঁতটা হিমাংশু জলের দিকে ছুঁড়ে দিয়ে এলো কেন। অনেক একটু ভাবনা চিন্তা করার পর যেটা আমি বুঝতে পারি, সেই উত্তরটি হচ্ছে আজকের আলোচনার কি বলবো কনক্লুশন। আমি যে কারণটি খুঁজে বের করি যে কেন হিমাংশু চৌধুরী ওই মাছের দাঁতটা সমুদ্রের দিকে ফিকে দিয়ে চলে আসে, তার উত্তরটা রয়েছে ওই ভয় পেও না কবিতাটিতেই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। সিংহের থাবা, 3টে শিং রাম ছাগলের সম্ভবত, সজারুর পিঠ, সব তো জোগাড় হয়েছে, কিন্তু তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। দাঁতটা ছিল না ওই জন্তুটার, সেই কারণেই মনের দুঃখেও সাগরের দিকে চলে গেছে। আর সেটা বুঝতে পেরে যাতে জন্তুটা নিজের পূর্ণতা ফিরে পাক, কারণ এও তো আবোল তাবোলের ভক্ত হিমাংশু, সেই কারণে ওর কাছে যে দাঁতটা ছিল সেটাও জলের দিকে ছুঁড়ে দিয়ে আসে, যে যদি ওটা কোনোভাবেও নিজের মুখের মধ্যে লাগিয়ে নিতে পারে এবং ওর যে আক্ষেপটা, ওর যে দাঁত নেই চিবিয়ে খেতে পারে না, সেটা যদিও পূরণ করতে পারে, সেই কারণেই ওই মাছের দাঁতটাও সমুদ্রের দিকে ফিকে দিয়ে এসেছিল, এরকম আমার ধারণা। এবং এই ছোট্ট প্রশ্নের ছোট্ট একটি উত্তরকে নিয়েই আজকের এই আলোচনা সভাটা ছিল। কেন ছুড়ে দিয়ে এসেছিল সেটার উত্তর যেটা আমার মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। প্রফেসর হিজিবিজবিজ একটি অতি অসাধারণ একটি গল্প, এবং আমার এখনো মনে হয় যে আরো কিছু কিছু প্রসঙ্গ আছে যেটা আমি এখনো ধরতে পারিনি আবোল তাবোল থেকে। তাই আপনারা যদি প্রফেসর হিজিবিজবিজ পড়ে থাকেন তাহলে আরো কি কি প্রসঙ্গ রয়েছে, আরো কি কি উল্লেখ রয়েছে
আবোল তাবোল থেকে সেগুলি কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আজকের মতো এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।